আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে এই ক্লাসটাতে জয়েন করার তৌফিক দিয়েছেন পবিত্র মাহে রমজানের ভিতরে। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে যারা ক্লাসটাতে জয়েন করতে আমি যে লিঙ্ক দিতে একটু লেট হয়েছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার এখানে একটু ইন্টারনেট ইস্যু ছিল, এই জন্য লিঙ্ক দিতে দেরি হয়ে গেছে, এজন্য আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। আমরা গত ক্লাসগুলাতে আরবি হরফগুলা পড়েছিলাম। তো আমি প্রথমে আপনাদের থেকে হরফগুলা জিজ্ঞেস করতে চাই যে আপনারা কতটুকু বুঝছেন। এরপরে আমরা সামনে আগাবো, তাহলে সেটা বেশি ভালো হবে আমাদের জন্য। আচ্ছা, আমি প্রথমে ওয়ালিদ হোসেন ভাই, আপনি পড়েন তো প্রথম থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলিফ বা তা সা জিম হা হ দাল জাল র ঝা সিন শিন সাদ আইন গইন সাদ দোয়াত সোয়াদের পরে দোয়াত। সাদ দোয়াত। এই পর্যন্ত হয়েছিল গতকালকে। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। রিয়াদ ভাই, আপনি আছেন না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আমি একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ত আছি, এখন রেডি হচ্ছি আর কি অফিসে যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি খেয়াল করেন। আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে আমাদের এই লেট হওয়ার জন্য। কোনো সমস্যা নেই, আমি শুনতেছি এগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা শুনতে থাকেন। আমরা গতকালকে আরবি হরফের উচ্চারণ এবং এটার যে নিয়মটা লেখার যে এটা আমরা দেখছিলাম। আপনারা যারা গতকালকের ক্লাসটা দেখছিলেন বা ক্লাসটাতে লাইভে ছিলেন, আপনারা বুঝতে পারছিলেন। তা আমরা ইনশাল্লাহ আজকে তার পরের অংশটা পড়বো ইনশাআল্লাহ। আমরা গতকালকে এই সদ দদ এই পর্যন্ত শিখছিলাম, সদ এবং দদ এই পর্যন্ত শিখছিলাম। আজকে আমরা তার পরের অংশটা শিখব, সদ দদের পরের অংশটা শিখব ইনশাআল্লাহ। তো আমরা পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আর আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি, সব ক্লিয়ার।
ওকে, আলহামদুলিল্লাহ আমরা গতকালকে আল্লাহ পাক রব্বুল আলমিনের মেহেরবানিতে সাদ দোয়াত পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা ত জদ থেকে পড়ব। সাদের পরে যে অক্ষরটা আসে সেটার নাম হচ্ছে কি ত, আর ত এর পরে যেটা আসে তার নাম হচ্ছে য। ত এর পরে যেটা আসে তার নাম য। তাহলে সাদ দওয়াদের পরে ত জ। এই ত যে তিনটা লিখলাম, কেন লিখলাম তিনটা? এই তটা শুরুতেও যেমন আসে, শেষেও যেমন আসে, মাঝেও তেমন আসে। এটার উচ্চারণ হচ্ছে কি, এই যে বাংলা আমরা ত ত পড়ি না, সির্ফ ত এরকম উচ্চারণ। এটার আপনার শুরুতে একটা ধরেন, এটা একটা অক্ষর যখন লেখার শুরুতে একরকম আসে, লেখার শেষে একরকম আসে, এরকম হয় না? কিন্তু এই ত ত জ যেটা, এটা লেখার শুরুতেও আসবে একই রকম, লেখার শেষেও আসবে একই রকম, লেখার মাঝেও আসবে একই রকম, এর কোনো পরিবর্তন নাই। ত জ এর কোনো পরিবর্তন নাই। আশা করি এটা বুঝতে পারছেন। ত জ এর কোনো কি নাই, পরিবর্তন নাই। এরপরে হচ্ছে জ। আমরা এতক্ষণ দেখলাম কি ত, এর পরেরটা কি জ। ত আর জ এর মধ্যে পার্থক্য হচ্ছে কি, ত খালি, ত এর উপরে কোনো নোক্তা নাই। আর জ এর উপরে কি থাকবে, একটা নোক্তা থাকবে। জ এর উপরে একটা নোক্তা থাকবে। জটা লেখার শুরুতে আসলে এরকম আসবে, লেখার শেষে আসলে এরকম আসবে, এবং লেখার মাঝে আসলে এরকম আসবে। আমরা আজকে এই ত জর সাথে সাথে আমরা এই ত জর সাথে সাথে আমরা কি শিখবো, ত জর সাথে সাথে মানে এই অক্ষরগুলার এই লেখ্যরীতি এবং মাঝে শুরুর আসলে কেমন লিখতে হবে বা দেখতে হবে, কেমন ভাবে চিনবো, এইগুলার পরে আমরা জবরের ব্যবহার আজকে শিখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখলাম ত এবং জ। এবার আমরা দেখি যে ত জ অন্য অন্য অক্ষরের সাথে আসলে কেমন হয়। যেমন আমরা লিখি বা, জিম, ত, সদ, হা, নুন। তাহলে ধরেন এটাকে আমরা জিম লিখলাম, এটা হচ্ছে সদ, এটা হচ্ছে কি খ, আর এটা হচ্ছে বা, আর এটা হচ্ছে ত। তাহলে তর কিন্তু কোনো চেঞ্জ আসে নাই, যে ত লিখছি। তারপরে যদি শুরুতে আমরা লিখি ত লাম বা, ত লাম বা, এটা এখানেও কিন্তু ত এর কোনো চেঞ্জ হয় নাই। ত আগেও দেখতে যেমন ছিল, এখনো যেমন দেখতে। এরপরে যদি আমরা লিখি লাম লাম র হা, এই পর্যন্ত এখন চিনলে হচ্ছে। শেষের অক্ষরটা যেহেতু আমরা এখনো প্র্যাকটিস করি নাই। লাম লাম কোথা থেকে উচ্চারিত হবে, এই জটা হচ্ছে আমাদের জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। জিহ্বার আগাটা কোথায় লাগবে, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। লেগে একটু নরম আওয়াজে উচ্চারিত হবে, জ জ জ জ, এরকম ভাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা দেখছি, আরেকটা অক্ষর শিখছি, সেটা হচ্ছে কি ত। এই তটা কেমনে উচ্চারণ হবে, তটা আমাদের জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ত ত
এই যে ধরেন এই দুইটা হচ্ছে ওপরের দুইটা দাঁত, এখান থেকে কোন দুইটা, আর এটার আমরা ধরি এই দুইটা হচ্ছে উপরের দুই দাঁত, উপরের দুই দাঁত, এই সাইড হচ্ছে কি গোড়া আর এই সাইড হচ্ছে আগা। তো এই গোড়ার থেকে উচ্চারিত হবে এই ত, আমাদের দাল, আর হচ্ছে তা, এই তিনটা হরফ ত দাল তা। আর জিহ্বার আগার থেকে এই যে সামনের দুই দাঁতের আগার থেকে উচ্চারিত হবে জ, জাল, সা, জ জাল সা। জিহ্বার আগার থেকে উচ্চারিত হবে জ জাল সা, জিহ্বার আগার থেকে উচ্চারিত হবে জ জাল সা। জিহ্বার আগার থেকে কোনগুলো উচ্চারিত হবে? জ জাল সা, জ জাল সা। আচ্ছা, এর পরেরটা হচ্ছে কি, এর পরের অক্ষরটা আমরা দেখি এখন। এর পরের অক্ষর দেখেন এই আইন গইন, আইন গইন। ত জর পরের অক্ষর হচ্ছে কি আইন। এই যে অক্ষরটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে কি আইন, আইন। এরপরে আমরা যে অক্ষরটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে কি গইন, গইন, গইন। এখন আমরা আইন আর গইনটা শিখব। এটা হচ্ছে কি আইন, আর একই রকম দেখতে এটা হচ্ছে কি গইন, এটা হচ্ছে কি গইন। এই আইনটা উচ্চারণটা একটু কঠিন হবে, আইনটার উচ্চারণটা একটু কঠিন হবে, অর্থাৎ আমাদের কণ্ঠনালীর মধ্যখান হইতে একটু চাপা আওয়াজে উচ্চারিত হবে আইন, 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 এরকম একটু চাপা আওয়াজে উচ্চারিত হবে আইন, আইন, এরকম ভাবে। আইন, আইন, এরকম ভাবে উচ্চারিত হবে। এটা লেখার নিয়ম কি, এটা লেখার শুরুতে এমন আসবে, লেখার মাঝে এমন আসবে, আর লেখার শেষে এমন, লেখার শেষে শুরুতে এমন আসবে, মাঝে এমন আসবে, শেষে এরকম আসবে পরিপূর্ণ অবস্থায়। শুরুতে এরকম, মাঝে এমন, শেষে এমন পরিপূর্ণ। শুরুতে কেমন আসবে? এরকম আসবে, শেষে এমন আসবে, আর মাঝে কি একবারে সর্বশেষে কি অবস্থায় আসবে? এরকম পরিপূর্ণ আসবে। এটা কি মাঝে, এটা শুরু, এটা শেষ, মাঝে শুরু শেষ। মাঝে শুরু এবং শেষ তিনটা জায়গায় কেমন আসবে আমরা দেখলাম। এরপরে যদি আমরা এটার উপরে যদি একটা নোক্তা দিয়ে দেই তাহলে সেটা কি হয়ে যাবে? গইন। সেটা কি হয়ে যাবে? গইন। আইন এবং গইন আপনার একই রকম, আইন এবং গইন লেখার ক্ষেত্রে একই রকম, আইন এবং গইন লেখার ক্ষেত্রে একই রকম, মানে পরিবর্তন হবে না, দুইটা কি একভাবেই আসবে, দুইটা একভাবেই আসবে। শুধুমাত্র আইন খালি গইনের উপরে এক নোক্তা, আইন খালি গইনের উপরে এক নোক্তা, আইন খালি গইনের উপরে এক নোক্তা। এটা মনে রাখতে হবে যে আইন খালি গইনের উপরে এক নোক্তা।
আইন খালি গইনের উপরে এক নোক্তা। আইন খালি গইনের উপরে কি এক নোক্তা। আচ্ছা, তাহলে আমরা এটাকে আইন দেখলাম আর গইন, এটাকে গইন দেখলাম আর এটা হচ্ছে আইন। এটা হচ্ছে কি আইন। আইন আর গইনের মধ্যে সেম, কোনো পার্থক্য নাই, শুধু একটাই পার্থক্য, সেটা হচ্ছে কি নোক্তা। একটার উপরে একটা নোক্তা আছে, একটার উপরে কোনো নোক্তা নাই। আশা করি আইন এবং গইন দুইটাই বুঝতে পারছেন। এখন আমরা এটাকে একটু একসাথে মিলাই লিখি, মানে একটু মিলিয়ে লিখি কয়েকটা অক্ষর। আমরা প্রথমে লিখলাম আইন, তারপরে লিখলাম বা, তারপরে লিখলাম ত, তারপরে লিখলাম সা, তারপরে লিখলাম দাল। আবার আইন, সদ, আইন, আইন। ধরেন এটাকে আমরা গইন লিখলাম, যেহেতু দুইটা আইন একই রকম দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আইন, এটা হচ্ছে ধরেন ইয়া, এটা হচ্ছে কি সা। তাহলে আমরা যদি পড়ি আইন, ইয়া, ত, সা, দাল, গইন, সদ, আইন, আইন। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আচ্ছা ওয়ালিদ ভাই, আপনি এই লাইনটা পড়েন তো একটু কষ্ট করে। আইন, ইয়া, সদ, ত, ত, সা, সরি, ত, আইন, ইয়া, ত, সা, দাল, জি, গইন, আহ, হচ্ছে সদ, সদ, আইন, আইন। জি। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর পড়ছেন, ইনশাআল্লাহ আরো ভালো পারবেন। আপনি মনে হয় এখন ডিউটিতে আছেন না? জি জি, আমি ডিউটিতে আছি। ওকে। সমস্যা নেই, আমার এখানে খুবই কথা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আইন এবং সদের যে ব্যবহার, আমরা মোটামুটি এই পর্যন্ত যতগুলো অক্ষর পড়ছি তার ব্যবহার কিন্তু আমরা সুন্দরভাবে পারতেছি আলহামদুলিল্লাহ। এরপর আমরা সহজ অক্ষর শিখবো, জি সেটা জি, হচ্ছে, মোটামুটি ক্লিয়ার, দু এক জায়গায়। জি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা বড় নৌকার মতো দেখতে দুইটা অক্ষর পড়বো, বড় নৌকার মতো দেখতে দুইটা অক্ষর পড়বো। তার মধ্যে একটা হচ্ছে ফা, আর একটা হচ্ছে কি কফ। একটা হচ্ছে ফা আর একটা হচ্ছে কফ। একটা হচ্ছে ফা আর একটা হচ্ছে কি কফ। একটা হচ্ছে ফা আর একটা হচ্ছে কি কফ। একটা হচ্ছে ফা আর একটা হচ্ছে কফ। এই যে ফা অক্ষরটা, এটা লেখার শুরুতে আসলে শুধুমাত্র তার এই মাথার অংশটা আসবে, মাঝে আসলে মাথার অংশটা, আবার শেষে আসলে পরিপূর্ণ অবস্থায় আসবে আমার। ঠিক আছে, এখন এই ফা আর কফের মধ্যে পার্থক্য আমরা কেমনে বুঝবো? এটার উচ্চারণগত দিক থেকে কিন্তু অনেক পার্থক্য, উচ্চারণগত দিক থেকে অনেক পার্থক্য, কিন্তু আপনার নাই। এটার অর্থগত দিক থেকে কোনো পার্থক্য নাই, উচ্চারণগত দিক থেকে অনেক পার্থক্য, কিন্তু এই যে চেহারাগত দিক থেকে কি পার্থক্য নাই। ফাটা হচ্ছে একদম সহজ উচ্চারণ। আমাদের জিহ্বার আগা, সামনের দুই, এই সামনের দুই দাঁত আমাদের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, সামনের দুই দাঁত আমাদের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, নিচের ঠোঁট যেটা লেগে একটু নরম আওয়াজে উচ্চারিত হবে, ফা, 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 এরকম ভাবে। আর ফাটা লেখার ক্ষেত্রে কেমন আসবে? আপনার এই যে ফা এর মেইন অংশটা এরকম আসবে, যদি লেখার শুরুতে আসে, মাঝে আসলে এরকম আসবে, আর শেষে আসলে এরকম ভাবে আসবে। অর্থাৎ শুরুতে আসলে এমন আসবে, মাঝে আসলে এমন আসবে,
কিন্তু এই মাঝেরটা কিন্তু আইনের মতো ওরকম গোল হবে না, আইনের মতো গোল হবে, এই চৌকো মতো হবে না। আইনটা কেমন হয়? আইনটা মূলত হয় এরকম এসে এরকম ভাবে, আর ফাটা হবে এরকম ভাবে। এটা মনে রাখতে হবে। আইন হলো ত্রিভুজ মতো হয় বা আইনটা। জি জি, আইনটা ত্রিভুজ জি মতো হবে, কিন্তু ফাটা হচ্ছে বৃত্তর মতো হবে, এরকম একবারে গোল হবে এরকম। জি। ওকে, তাহলে ফাটা হবে এরকম গোল। আর একবারে সর্বশেষ নিচের অংশে ফাটা হচ্ছে কি, শেষের অংশে ফা সম্পূর্ণ পরিপূর্ণ অবস্থায় আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার কফ। এখন ফায়ের উচ্চারণ কোথায় হবে বললাম? আমাদের উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেট অর্থাৎ নিচের ঠোঁটের নরম জায়গার সাথে লাগবে, লেগে উচ্চারিত হবে ফা, 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 এরকম ভাবে। কিন্তু কফটা হচ্ছে আমাদের জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে লাগবে, জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে এরকম উচ্চারণ হবে। বাংলায় উচ্চারণ এরকম, কফ, 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 এরকম ভাবে উচ্চারণ হবে। কফ, কফ, এরকম ভাবে কি উচ্চারণ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরেরটা আমরা একটু পড়ি। সেটা হচ্ছে আপনার এই কফটা লেখার নিয়ম কি আসবে, এটা একটু আগে আমরা দেখি। কফের লেখার নিয়মটা কেমন আসবে এটা একটু আমরা আগে দেখি। কফের লেখার নিয়মটা হচ্ছে আপনার এরকম, এই যে লেখার শুরুতে আসলে ওই ফায়ের মতো এরকম আসবে, মাঝে আসলে এমন গোল, শেষে আসলেও কি এরকম আসবে, আর উপরে দুইটা করে নোক্তা হবে, উপরে দুইটা করে নোক্তা হবে। এখন আমরা এই অক্ষরগুলো একসাথে মিলাই লিখি, যেমন ত, বা, ফা, সদ, সিন, র, শিন, র। এটা হচ্ছে ফা, এটা হচ্ছে বা। আচ্ছা, যেহেতু এক লাইন লিখলাম আরেক লাইনও লিখি। এবার লিখি হচ্ছে ফা, জিম, ফা, এটা ধরেন কফ ধরলাম, এটা হচ্ছে কি বা, এটা হচ্ছে ফা, পরেরটাও জিম। এরপরে আরো একটু লিখি আচ্ছা, এই লাইনটা আপনি পড়েন তো ওবায়দুল ভাই, ওয়ালিদ ভাই, ওয়ালিদ হোসেন ভাই। ক, বা, ফা, 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 এটা আইন, সদ, সদ, ও আচ্ছা, স্বাদ, ফা, শিন, সদের পরে ফা, শিন, এটা সিন, এটা শিন, শিন, সিন, সিন, স্বাদ, সিন, আহ, র, র, জি, এটা ফা, জিম, পা, বা, বা। কফ। ওকে ওকে। আচ্ছা, রিয়াদ ভাই আপনি পড়েন তো। হুজুর মালিশ আমি একটু শুনতেছি আর কি, বাট ওকে বলতে ওকে, পারতেছি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসলে দুঃখিত, আমারই হওয়ার কথা, কারণ আমি আজকে লেট করে লিঙ্ক দিয়েছি আপনাদেরকে, এজন্য। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই, আপনি পড়াগুলো খেয়াল করবেন অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা ফা কফ এই দুটা শিখলাম। এরপর হচ্ছে
এরপরটা হচ্ছে কাফ, কাফ লাম। এই যে কাফটা এটা এরকম দেখতে, মধ্যখান পেঁচানো, আর লামটা একবারে সোজা দেখতে, কোনো সমস্যা নাই। লাম, এই যে লামটা আমরা দেখতেছি এটা কি একদম সেম টু সেম বড়শির মতো দেখতে, আমরা যেটা দিয়ে মাছ ধরি না গ্রামে বা শহরে, অনেকে হুইল দিয়ে মাছ ধরে। এই যে মাছের যেখানে খাদ্যটা দেয়, এই যে বড়শি বলে এটাকে, একবারে এরকম দেখতে হুবহু, সেম টু সেম ওরকম দেখতে। এটার উচ্চারণটা একদম সহজ, লেখার নিয়মটাও সহজ। প্রথমে কাফটা আমরা দেখি, কাফটা যদি লেখার শুরুতে আসে সেক্ষেত্রে এরকম ভাবে আসবে, যদি লেখার মাঝে আসে তাহলে সেক্ষেত্রে এরকম ভাবে আসবে, আর লেখার শেষে আসলে এরকম ভাবে আসবে। ওকে, আমরা তো এটা দেখলাম লেখার শুরু, শেষ এবং মাঝে। এখন আমরা কিছু ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করি, যেমন কিতাবুন। এখানে আমি লিখছি হচ্ছে কিতাবুন, প্রথমটা হচ্ছে কি কাফ শুরুতে আসছে, তারপরে হচ্ছে তা, তারপরে হচ্ছে কি আলিফ, তারপরে হচ্ছে বা। আচ্ছা, যদি আমরা তলায় লিখে দেই, এই যে এটা হচ্ছে কি কাফ, এটা হচ্ছে তা, এটা হচ্ছে আলিফ, আর এটা হচ্ছে কি বা। এরপরে যদি আমরা লিখি আল কিতাব, তো এখানেও যে কাপটা আমরা দেখতে পাচ্ছি এটা কি লেখার মাঝে আসছে, কিন্তু এটাও কিন্তু ওই শুরুটার মতো আসছে। আর যদি লেখার শেষে কোনো বাক্যের সাথে আসে, যেমন সহজভাবে লিখলাম বাকাবজের বিক, তো আপনার এই যে এখানে শেষে আসলে কি পরিপূর্ণ আসছে, এখানে মাঝে আসলে ঠিক এরকম ভাবে আসছে, সেমটার মতো, এরকম শুরুটার মতো করে। মাঝে আসলেও কি করছে, শুরুটার মতো আসছে, আবার শুরুতে আসলেও এই একই রকম ভাবে আসছে এটার, এই যে এটার মতো করে, এটার মতো করে কি করছে, এটার মতো করে আসছে এখানে। তাহলে কাপটা লেখার শুরুতে আসলেও এরকম আসবে, মাঝে আসলেও এরই আকৃতিতে আসবে, আর কিন্তু শেষে আসলে কি হবে, পরিপূর্ণ অবস্থায় আসবে। এরপর হচ্ছে লাম, লামটা হচ্ছে ধরেন আমরা লিখলাম লিল্লাহি, এই লাম লাম যে আমরা যদি এইভাবে লিখি যে লাম লাম যে লিল, লাম জবল্লা, হাজের হি, লিল্লাহি, লিল্লাহি। তো এখানে কিন্তু দুইটা লাম আসছিল, আমি আরো সুন্দরভাবে লিখে দেখাই। এই লামটা লেখার শুরুতে আসলেও এরকম, মাঝে আসলেও এরকম, আর শেষে আইলে আসবে পরিপূর্ণ। যেমন আমরা যদি লিখি কবলাম পেশ কুল, কবলাম পেশ কুল, আমরা কুলটা কিন্তু অনেক জায়গায় দেখি, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল লাউ কানাল বাহরু। ঠিক আছে, আমরা অনেক জায়গায় এই কাফের লামের ব্যবহার দেখি, এবং এটা শুরুতে আসলে এমন আসবে, যেমন লিল কিতাবি যদি পড়ি, লিল কিতাবি, একটা লাম একটা লাম, আর এখানে এটা কি কাফ, কাফ মাঝে আসলে কেমন দেখা গেল, এখানে দুইটা লামও দেখা গেল, লিল কিতাবি। তাহলে আমরা লাম শুরুতে আসলে কেমন হবে, শেষে আসলে কেমন হবে, সবগুলা দেখলাম। এখন বিষয় হচ্ছে লামের উচ্চারণটা কোথা থেকে হবে। লামের উচ্চারণটা মূলত জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগবে, জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগবে, লেগে একদম নরম আওয়াজে উচ্চারিত হবে, লাম, 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 এরকম ভাবে আওয়াজটা আসবে। জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে নরম আওয়াজে উচ্চারিত হবে, লাম, লাম, এভাবে।
এরপরে আমরা শিখব হচ্ছে কাফের উচ্চারণ। কাফটা কোথা থেকে উচ্চারণ হবে? কাফটা হচ্ছে আমরা কফ পড়ছিলাম জিহ্বার গোড়া তার উপরে তালুর সঙ্গে লাগায়, আর কাফটা হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া তার বরাবর তালুর সঙ্গে লাগায়া, তার বরাবর তালুর সঙ্গে লাগায়া কাফ, 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 এরকম হবে। ঠিক আছে, তাহলে আমরা কফ এবং কাফ এটা শিখলাম, কফ এবং কাফ শিখে ফেললাম। এরপরে আমরা কি কফ কাফ এবং লাম শিখলাম। এরপরে আমরা শিখবো মিম। এটা হচ্ছে কি? এটা হচ্ছে মিম, এটা হচ্ছে মিম। যারা গ্রামে থাকছেন হয়তোবা দেখছেন যে সবজি ক্ষেতের পাশ দিয়ে যে বেড়া দেয় নেট অথবা জাল দিয়ে, এগুলার কি করেন নিচের দিকে বাঁশের কুঞ্চির অনেকটা এরকম পেরেক মতো মারে, এটা অনেকটা ওরকম দেখতে। তো আমরা যদি এটাকে লেখার শুরুতে যদি আসে তাহলে এইভাবে আসবে, লেখার মাঝে আসলে এইভাবে আসবে, আর লেখার শেষে আসলে এমন আসবে এই। তাহলে মিমের মেন অংশ হচ্ছে কি এইটা, এই যে অংশটুকু হচ্ছে কি মিমের মেইন অংশ। লেখার শুরুতে আসলে এরকম ভাবে আসবে, লেখার মাঝে আসলে এরকম, লেখার শেষে আসলে এরকম। যেমন আমরা যদি একটা শব্দ লিখি যে মিম্মা, এই মিম মিমজের মিম, মিম জবর মা, মিম্মা, মিম্মা, এটাকে সদ মনে করবেন না, সদটা এরকম থাকবে এই আপনার সদের উপর সবসময়, সদের এখানে এরকম একটা দাগ থাকবে, কিন্তু মিমটা আপনার এই লেগে থাকবে পরিপূর্ণ এরকম। মিম্মা, মিমটা উচ্চারণ হবে কোথা থেকে? মিমটা উচ্চারণ হবে আমাদের দুই ঠোঁট থেকে, আমাদের দুই ঠোঁট একসাথে লেগে নরম আওয়াজে মিম্মা, মিম্মা, এরকম ভাবে কি হবে? উচ্চারিত হবে। আশা করি মিমটা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে, এরপরে আমাদের এই দেখেন এখানে মিমের পরে নুন, আর মাত্র 5টা হরফ বাকি আছে আমাদের আজকে শিখতে। এর মিমের পরেরটা হচ্ছে কি? নুন। মিমের পরেরটা হচ্ছে নুন। এই যে নুন, এটা হচ্ছে কি নুন, আর তার পরের অক্ষর হচ্ছে ওয়াও। নুনটা উচ্চারণ, নুনটার লেখাটা অনেকটা বা তা সা এদের মতো। এই দেখেন এরকম একটা দাঁত আসবে, উপরে একটা করে নুন থাকলে, একটা করে নোক্তা থাকলে সেটা কি হবে? নুন। আবার যদি বাটা লেখার ক্ষেত্রে আমরা কেমন দেখছি? সেম অংশ, কিন্তু বায়ের নোক্তাগুলো কোথায় থাকবে? নিচে। বায়ের নোক্তাগুলো কোথায় থাকবে? নিচে। বায়ের নোক্তাগুলো নিচে থাকবে, আর নুনের নোক্তাগুলো কোথায় থাকবে? উপরে থাকবে। বায়ের নোক্তাগুলো নিচে থাকবে, নুনের নোক্তাগুলো উপরে থাকবে। নুন শুরুতে আসলেও একটা দাঁতের উপরে একটা নোক্তা, মাঝে আসলেও একটা দাঁতের উপরে একটা নোক্তা, আর শেষে আসলে কি পুরা সেম একটা অক্ষর, মানে হুবহু তার মেইন অক্ষরের মতো আসবে। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। এরপরে ওয়াওটা আবার হচ্ছে আমাদের দাল জালের মতো। ধরেন আমরা লিখলাম নুন ওয়াও, তাহলে কি সে তার ডান দিকে আসছে, তারপরে শুরুতে আসলে এরকম, শুরুতে আসলে পৃথক আসবে, আর যদি সে কোনো অক্ষরের সাথে লেগে থাকে শুধুমাত্র তার ডান দিকের অক্ষরের সাথে লেগে থাকবে। যেমন বি, বিউজু, বিন,
এখানে কি আছে বা, ওয়াও এর বার সাথে ওয়াওটা লেগে আছে, কিন্তু কি তার ডান দিকের হরফের সাথে। এ যদি বাম দিকের হরফের সাথে লাগতো তাহলে কিন্তু জিমের সাথে লেগে থাকতো, কিন্তু কি লাগে নাই। তাহলে আমরা এখান থেকে বুঝতেছি যে ওয়াও তার ডান দিকের হরফের সাথে লেগে থাকে এবং তার স্ট্রাকচার, বডি স্ট্রাকচার যেটা, এইটা মেইন স্ট্রাকচার যেটা, এটা কখনো পরিবর্তন হয় না। এটা কখনো কি হবে না, পরিবর্তন হবে না। এখান থেকে হয়তো অন্য একটা হরফের সাথে লেগে থাকবে, কিন্তু কি হবে না, তার যে মেইন যে স্ট্রাকচার এটা কখনো পরিবর্তন হবে না। আর অটা কেমনে উচ্চারণ করব? অটা আমাদের দুই ঠোঁট গোল আকৃতি ধারণ করবে, একবারে গোল, বাচ্চারা যেভাবে কথা বলে এরকম গোল আকৃতি ধারণ করবে, করে উচ্চারিত হবে ওয়াও, 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 এরকম ভাবে। তাহলে আমরা নুন এবং অও শিখলাম। নুনটা হচ্ছে কি বায়ের মতো আসবে সব জায়গায়, শুধুমাত্র নোক্তাটা কি থাকবে, উপরে থাকবে, নোক্তাটা উপরে থাকবে। আর ওয়াওটা হচ্ছে একটা গোল আকৃতি এরকম দেখতে, এটা লেখা সব জায়গায় সর্বস্তরে এটা কি একই সাথে থাকবে। আর নুনটা উচ্চারণ হবে আমাদের জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগবে, জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে নুন, নুন, নুন। আর ওয়াওটা উচ্চারণের সময় আমাদের দুই ঠোঁট গোলাকৃতি ধারণ করবে, করে আওয়াজ হবে এরকম ওয়াও, 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 এরকম ভাবে। তাহলে আমরা নুন এবং ওয়াওটা এই দুইটা অক্ষর জানলাম। এরপরে আছে দেখেন আমাদের এই দুইটা অক্ষর, একটা হচ্ছে কি হা আর একটা হচ্ছে হামজা। হা এবং একটা হচ্ছে হামজা আর একটা হচ্ছে ইয়া। তো আমরা প্রথমে হা এবং ইয়া এই দুইটা অক্ষর শিখব। এরপরে আমরা প্রথমে আমরা হা এবং আপনার হামজা, হা এবং ইয়া এই দুটো অক্ষর শিখবো। এরপরে গিয়ে আমরা হামজাটা শিখবো। এই যেটা হা দেখতে পাচ্ছি, এটা দেখতে ছোট হলেও এর আওয়াজটা কি হবে, বড় হবে। হা, হা, এরকম কি বড় আওয়াজে হবে। আর এই হাটা লেখার নিয়ম হবে কি, হাটা লেখার নিয়ম হচ্ছে এভাবে এসে এইভাবে, এটা হচ্ছে লেখার শুরুতে আসলে এরকম আসবে, লেখার শুরুতে আসলে হাটা কি এরকম চেহারা আসবে, কিন্তু লেখার মাঝে আসলে আবার এরকমই আসবে, কিন্তু একটু পরিবর্তন হবে। লেখার মাঝে আসলে এরকম, এরকম লেখার মাঝে আসলে কি এরকম আসবে, আর লেখার শেষে আসলে এরকম আসবে। আর এটার উচ্চারণ হবে আমাদের কণ্ঠনালী শুরু হইতে। এটার উচ্চারণ হবে কোথা থেকে, আমাদের কণ্ঠনালীর শুরু হইতে। হামজা, হা, হামজা, হা, এরকম ভাবে কি লিখতে হবে, হামজা, হা, হামজা, হা, এরকম ভাবে কি শুরু হবে। তাহলে এটা আরো যদি সুন্দরভাবে ছাড়াই ছাড়াই লিখি, তাহলে এটা লেখার শুরুতে আসলে এরকম ভাবে আসবে, লেখার মাঝে আসলেও এরকম ভাবেই আসবে, আর যদি লেখার শেষে আসে তখন সেক্ষেত্রে কি এরকম ভাবে আসবে। আর এটার উচ্চারণটা কি হবে, একটু লাউডলি, একটু বেশি আওয়াজ হবে। হা, হা, হামজা, হা। এর পরেরটা হচ্ছে কি, এর পরেরটা হচ্ছে ইয়া। এর পরেরটা হচ্ছে কি ইয়া। ইয়াটা লেখার শুরুতে আসলে এরকম বায়ের মতো, নুনের মতো আসবে, লেখার মাঝে আসলেও এরকম আসবে, আর লেখার পরে আসলে কি হবে, একদম মেইন যে স্ট্রাকচার মানে বড় আকৃতিতে আসবে। আর আমি বলে রাখি, শুধুমাত্র একটা অক্ষরের নিচে দুইটা নোক্তা হয়, শুধুমাত্র একটা অক্ষরের নিচে দুইটা নোক্তা হয়, সেটা হচ্ছে কি ইয়া। শুধুমাত্র একটা অক্ষরের নিচে দুইটা নোক্তা হয়, সেটার নাম হচ্ছে কি ইয়া। একটা অক্ষরের নিচে দুইটা নোক্তা হয়, তার নাম হচ্ছে কি ইয়া। একটা অক্ষরের নিচে দুইটা নোক্তা হয়, তার নাম হচ্ছে কি ইয়া। আর ইয়ার উচ্চারণটা হচ্ছে কি, আমাদের দুই দাঁতের পাটি একসাথে শক্তভাবে লেগে থেকে ছেড়ে দিয়ে উচ্চারণটা হবে ইয়া, 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 এরকম ভাবে ইয়া, ইয়া, এরকম ভাবে উচ্চারণটা হবে। আর
ইয়ার পরে যে অক্ষরটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে হামজা। এই যে অনেকটা দীর্ঘকারের মতো দেখতে, এর নাম হচ্ছে হামজা। এটার হুজুর ব্যবহার, ইয়াটা কিভাবে উচ্চারণ হয় বললেন? ইয়াটা কিভাবে উচ্চারণ হয়? ইয়াটা হচ্ছে, আমি এক মিনিট এই ক্যামেরাটা অন করি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ইয়ার উচ্চারণটা হচ্ছে আমাদের এই যে দুই দাঁতের পাটি, অর্থাৎ উপরের দাঁত এবং নিচের দাঁত, এই দুই দাঁতের পাটি অংশ একসাথে লেগে থাকবে, একসাথে মানে চাপা হয়ে থাকবে এরম ভাবে। ইয়া, 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 মানে জিম, শিন, ইয়া, এই তিনটা অক্ষরে একইভাবে উচ্চারণ হবে, কিন্তু ইয়ারটা কি শেষে উচ্চারণের মাঝে কি ছেড়ে দিবে, ইয়া, ইয়া। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এর আরো হামজাটাও বলে, হাটাও বলে দেয়। হাটা হচ্ছে আমাদের এইখান থেকে, অর্থাৎ এই যে গলার এইখান থেকে একবারে, এই যে যেখান থেকে আমাদের গলাটা শুরু হয়েছে এই জায়গা থেকে উচ্চারিত হবে হা, 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 হামজা, হামজা, হামজা। হামজা এবং হা একই ওই জায়গা থেকেই উচ্চারিত হবে। তো এখানে হামজাটা আমরা লিখছি, এই হামজাটা লেখার পরে এখানে এই অক্ষরগুলো লেখার কারণ হচ্ছে হামজা সরাসরি ভাবে আসে না, হামজা সরাসরি আসে না, সে কোনো না কোনো অক্ষরের উপরে আসবে, এরকম কোনো না কোনো অক্ষরের উপরে আসবে, এরকম ভাবে হামজা সরাসরি আসে না, কোনো না কোনো অক্ষরের উপরে আসবে। আর সরাসরি আসলেও এই এরকম সেম ভাবে বসবে। ঠিক আছে? তাহলে এটার কোনো পরিবর্তন নেই, শুধু এই মেইন অংশটা মনে রাখলে হচ্ছে, এটার কোনো পরিবর্তন নেই, এর শুরুতেও যেমন, শেষেও যেমন, মাঝেও তেমন। আশা করি বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, আমরা এই আজকের এই হামজা এবং ইয়ার মাধ্যমে আমরা কি করলাম, আমাদের এই যে অক্ষরের যে পার্টটা এটা আমরা শেষ করে ফেললাম। এখন আমরা আপনার জবর, এক জবর এক জের এক পেশ কিভাবে পড়তে হয় এবং এটা কিভাবে আমরা উচ্চারণ করব, কতটুকু উচ্চারণ করব, এটা আমরা পড়ব। হুজুর এই অক্ষরগুলোর মানে অল্প বিস্তারিত না বলে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু উচ্চারণ কোথায় হবে, আর অক্ষরগুলো আরেকবার রিভাইজ দিতেন বুঝি নাই, পুরোটা। উচ্চারণ কোথা থেকে হবে, জাস্ট বিস্তারিত না বলে শুধু উচ্চারণটা কোথা থেকে হবে এটা বলে একবার হ্যাঁ, রিভাইজ দিব। জি জি, ওকে, একবার ওকে, রিভাইজ। আচ্ছা, ভালো প্রস্তাব দিছেন। এটাও ভালো হয় হুজুর, হ্যাঁ উনি ভালো কথা বলছে। জি, জি, আর উনি ওই যে অনেক। নতুন যেটার কথা বলতেছেন ওইটা আরেকটা যদি আমাদের ক্লাসে নতুন করে শুরু করেন আমার মনে হয় বেটার হয়। হ্যাঁ, আমরা আজকে এটা তাহলে আমরা এই অক্ষরে এটা আরেকবার বিস্তারিত বলে শেষ এটা করি তাহলে। এটার রিভার্স দিই, হ্যাঁ জি, 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 এটার আমার রিভার্স দিই বারবার। জি, জি, কারণ অক্ষরটা হচ্ছে মেইন দরকার, অক্ষরটা যদি না বুঝি তাহলে সামনে আগানো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ জেড জবরের যেটা ওটা আমরা নেক্সট ক্লাসে আপনাদের শিখাইলে ভালো হবে, মানে ওটার জন্য আলাদা একটা সেমিনার বা আলাদা ক্লাস শুরু করলেন। জি, 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 আমরা জের জবর পেশ এই তিনটা একটা ক্লাসের মধ্যে কভার করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমি সামান্য করে বলি, মানে আপনাদের যাতে বুঝতে সহজ হয়। প্রথমে আমরা যে অক্ষরটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আলিফ। এই আলিফটা একটা দাগের মতো দেখতে, এটা আমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, লেগে এরকম হালকা বাতাস বেরিয়ে আওয়াজ হবে আলিফ, 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 এরকম ভাবে কি উচ্চারণটা হবে, আলিফ, 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 এরকম ভাবে উচ্চারণটা হবে। এরপরে যেটা আমরা দেখতেছি তিনটা অক্ষর একই রকম নৌকার মতো দেখতে, কিন্তু এদের পার্থক্য হচ্ছে কোথায়, পার্থক্য হচ্ছে নোক্তায়। আর আরবি হরফের নিচে, উপরে এবং পেটের মধ্যে যে ফোঁটাগুলো থাকে এগুলোকে নোক্তা বলা হয়। তো এই নিচে এক নোক্তা, তার নাম হচ্ছে বা। বা, বাটা হচ্ছে আমাদের দুই ঠোঁট থেকে উচ্চারিত হবে, বা, বা। এরপরের যে দুই নোক্তাওয়ালা অক্ষরটা দেখতেছি এটার নাম হচ্ছে তা, এটার নাম তা। আমাদের জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে তা, তা, তা। এর পরেরটা হচ্ছে কি সা, সা।
আমাদের জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, এই অংশে লেগে উচ্চারিত হবে সা সা সা। এরপরটা হচ্ছে জিম, কাচির মতো দেখতে অনেকটা, এর নাম হচ্ছে কি জিম। এরকম একই রকম দেখতে তিনটা অক্ষর আছে, একটা হচ্ছে জিম, একটা হচ্ছে হা, আর একটা হচ্ছে খ। দেখতে একই রকম হইলেও এদের পার্থক্য করছে নোক্তা দ্বারা এবং উচ্চারণ এক একটা এক এক রকম। যেমন জিমটা উচ্চারণ হবে আমাদের দুই দাঁতের পাটি একসাথে শক্তভাবে লেগে থাকবে, লেগে একটু শক্ত আওয়াজে উচ্চারিত হবে জিম জিম জিম। আর জিম যখন পরিপূর্ণ অবস্থায় আসবে তখন তার পেটের মাঝে অর্থাৎ মধ্যিখানে একটা নোক্তা থাকবে, মধ্যখানে। আর যখন জিম লেখার শুরুতে আসবে বাক্যের মধ্যে, লেখার শেষে অথবা লেখার মাঝে আসবে, তখন তার নিচে নোক্তাটা চলে আসবে। এরপরে আমরা যে অক্ষরটা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে কি হা। এই অক্ষরটার কোনো নোক্তা নাই, কোনো নোক্তা নাই, একবারে নোক্তা ছাড়া। এটার নাম হচ্ছে হা। এটা উচ্চারণ হবে আমাদের এই কণ্ঠনালীর মধ্যখান, অর্থাৎ আমাদের গলার যে একটা উঁচু হাড় আছে এই জায়গাটা থেকে হা হা হা, এরকম একটু ফ্যাস ফ্যাস আওয়াজে গলা চেপে আওয়াজ হবে। এর পরেরটা হচ্ছে খ, যেটাও কাচির মতো দেখতে, কিন্তু এর নোক্তাটা হচ্ছে উপরে, এটা লেখার মাঝে আসলে উপরে থাকবে, লেখার শুরুতে এবং লেখার শেষে যে অবস্থায় আসুক এর নোক্তাটা সবসময় কি থাকবে, উপরে থাকবে। আর এটার আওয়াজটা হবে আমাদের কণ্ঠনালীর শেষ ভাগ, অর্থাৎ আমাদের মাথার সাথে আমাদের গলার যে অংশটা লেগে আছে এইখান দ্বারা খ খ খ, এভাবে আওয়াজটা হবে খ খ, এভাবে আওয়াজটা আসবে। এর পরেরটা হচ্ছে দাল, এর পরেরটা হচ্ছে দাল। দালটা আবার অনেকটা মাছের কাটার মতো দেখতে, কোনো নোক্তা নাই, দাল খালি, আমরা বলতে পারি দাল খালি। এই দালটা উচ্চারণ হবে কেমনে, দালটা আমাদের জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে, উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে দাল দাল দাল। এর পরেরটা হচ্ছে কি জাল, এর পরেরটা জাল, জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, এই যে এইখানটাতে আগার সঙ্গে লেগে নরম আওয়াজ হবে জাল জাল জাল। আর দাল আর জালের মধ্যে আমরা পার্থক্য কেমনে বুঝবো, দাল খালি জালের উপরে এক নোক্তা, দাল খালি জালের উপরে এক নোক্তা, দাল খালি জালের উপরে এক নোক্তা, দাল খালি জালের উপরে এক নোক্তা। এরপরে হচ্ছে র, রটা অনেকটা নাঙ্গলের ফালার মতো দেখতে, নাঙ্গলের ফালার মতো দেখতে। আর এটার উপরে কি থাকে, কোনো নোক্তা নাই, উপরে নিচে কোনো জায়গায় কোনো নোক্তা নাই, তাহলে আমরা বলতে পারি র খালি, র খালি। আর র এর উচ্চারণটা কোথা থেকে হবে, র এর উচ্চারণ আমাদের জিহ্বার উল্টা পিঠ, মানে এই অংশটা জিহ্বার উল্টা পিঠ, জিহ্বার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া, জিহ্বার উল্টা পিঠ তার বরাবর মানে তার সমান সমান উপরে তালুর সঙ্গে লাগায়া র র র র র র র, এরকম ভাবে উচ্চারিত হবে, একটু ভাইব্রেট আওয়াজ হবে, হয়ে উচ্চারিত হবে র র র, এরকম ভাবে। এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে ঝা, এটাও র এর মতো দেখতে, নাঙ্গলের ফালার মতো, কিন্তু উপরে কি আছে, উপরে তার উপরে কি আছে, একটা নোক্তা আছে, তার উপরে একটা নোক্তা আছে, নাঙ্গলের ফালার মতো দেখতে, কিন্তু তার উপরে কি আছে, একটা নোক্তা আছে, যেমন ঝা ঝা ঝা। আর এটার উচ্চারণটা কেমনে হবে, জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ঝা ঝা ঝা। মনে হবে আপনি কোনো কিছু ফেলে দিচ্ছেন বা কোনো কিছু পড়ে গেছে এরকম, ঝা ঝা। এরপরে সিন, তিন দাঁত তলা একটা হরফ আছে, তার নাম হচ্ছে কি সিন, সে লেখার শুরুতে আসলেও তিনটা দাঁত আসে,
লেখার মাঝে আসলেও তিনটা দাঁত অবস্থায় আসে, লেখার শেষে আসলে পরিপূর্ণ অবস্থায় আসে এবং তার উপরে কোনো নোক্তা নাই। তার নাম সিন। এই সিনের উচ্চারণটাও এই ঠিক ঝায়ের মতো, জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে সিন, 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 সিন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি শিন, সেটা হচ্ছে শিন। এই শিনটা কোথা থেকে উচ্চারণ হবে? আমাদের জিহ্বার আমাদের দুই দাঁতের পাটি, অর্থাৎ উপরের দাঁতের অংশ নিচের দাঁতের অংশ একসাথে এমন শক্তভাবে লেগে থাকবে, লেগে উচ্চারিত হবে শিন, 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 শিন। এরপরে হচ্ছে সদ, সদ। সদটা কোথা থেকে উচ্চারণ হবে? আমাদের জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগা এবং গোড়ার সঙ্গে লাগবে, নিচের দুই দাঁতের আগা এবং গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে একটু মোটা আওয়াজে সদ, 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 এভাবে। এর পরেরটা হচ্ছে কি দদ, এর পরেরটা দদ। দোয়াতটা কেমনে উচ্চারণ হবে? দোয়াতটা আমাদের জিহ্বার গোড়া, আমাদের জিহ্বার গোড়া উপরের মাড়ির দাঁতের সঙ্গে, ডান পাশের উপরের মাড়ির সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে দোয়াদ, 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 দোয়াদ। এরকম ভাবে আপনারা এই হরফটা একটু বেশি বেশি চেষ্টা করবেন জিহ্বার গোড়াটা উপরে মাড়ির দাঁতের সাথে লাগানোর জন্য। এরপরে হচ্ছে ত, এরপরেরটা হচ্ছে কি ত, এরপরেরটা হচ্ছে ত। জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ত, 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 ত। এর পরেরটা হচ্ছে দ, ত খালি, দ এর উপরে এক নোক্তা, ত খালি, ত কি খালি, জ এর উপরে এক নোক্তা, ত খালি দ এর উপরে এক নোক্তা। জটা কেমনে হবে? জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে জ, 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 জ। এরপরে আইন, এরপরটা কি আইন, আইন খালি, আইন খালি। আইনটা কি? আইনটা হচ্ছে খালি, আইন খালি, গয়নের উপরে আবার এক নোক্তা, আইন খালি গয়নের উপরে এক নোক্তা। আইনের আওয়াজটা কোথা থেকে আসবে? আমরা যে পড়ছিলাম হা, আমাদের কণ্ঠনালীর মধ্যখান থেকে আসছে কি হা, একটু গলা চেপে। তো এই আইনটাও ঠিক একই জায়গার থেকে উচ্চারিত হবে আইন, 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 একটু গলা চেপে আওয়াজটা আসবে। তাহলে আইন খালি গয়নের উপরে এক নোক্তা। আর গয়নটা কোথা থেকে উচ্চারণ হবে? গয়নটা হচ্ছে আমাদের এই যে কণ্ঠনালীর শেষ অংশ, এমন ভাবে উচ্চারণ হবে মনে হবে আওয়াজটা গালের ভিতর থেকে আসতেছে। গয়ন, গয়ন, গয়রিল গুফরানাকা গফুরুন, গয়ন, গয়ন, মনে হবে গালের ভিতর থেকে আওয়াজটা আসতেছে গয়ন, গয়ন। ফা, 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 ফা। ঠিক আছে, এই বড় নৌকার মতো দেখতে, উপরে এক নোক্তা, বড় নৌকার মতো দেখতে, উপরে এক নোক্তা, এর নাম হচ্ছে কি ফা, এটার নাম হচ্ছে ফা। এটার উচ্চারণটাও সহজ, এটা হচ্ছে ফা, ফা। আমাদের উপরের দুই দাঁত নিচের ঠোঁটের এই পেট অর্থাৎ এই অংশটার সাথে লাগবে, লেগে উচ্চারিত হবে ফা, 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 এরকম ভাবে। আচ্ছা, ক্লাসটা হয়তো বা 8 সেকেন্ডের মধ্যে কেটে যাবে, কেটে গেলেও আমি এই বাকি দুই লাইন হরফ পড়ে
রেকর্ডিংটা আপনাদের পাঠাবো, ঠিক আছে? 1 ঘন্টার বেশি ক্লাস আসলে থাকে না, যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আচ্ছা আমরা পড়ি। এরপরে যে 2 নোক্তাওয়ালা যেটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে কি? কফ। বড় নৌকার মতো দেখতে, তার উপরে কি 2 নোক্তা। বড় নৌকার মতো দেখতে, তার উপরে 2টা নোক্তা, তার নাম হচ্ছে কফ। কফ এটার উচ্চারণ হবে আমাদের জিহ্বার গোড়া তার উপরের তালুর সঙ্গে লাগবে, জিহ্বার গোড়া তার উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে কফ। কফ কফ। এর পরেরটা বড়শির মতো দেখতে, মধ্যকান পেঁচানো। বড়শির মতো দেখতে, মধ্যকান পেঁচানো, তার নাম কাফ। কাফ কাফ। আমাদের সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের পেট এই জায়গার সাথে লাগবে, লেগে উচ্চারিত হবে কাফ। এই কফে কি কোনো কফের উপরে 2 নোক্তা, এটা হচ্ছে কফ আর এটা হচ্ছে কাফ। এটা কি কোনো নোক্তা নাই, মধ্যকান পেঁচানো। এর পরেরটা হচ্ছে লাম। জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে লাম। লাম লাম। আর এটা দেখতে হুবহু বর্ষির মতো দেখতে, লাম। লাম। এরপরে এখানে যেটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে কি? মিম। এটা আমাদের 2 ঠোঁট একত্রে লেগে, 2 ঠোঁটের নরম জায়গা, এই জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গা একসাথে লাগবে, লেগে উচ্চারিত হবে মিম। মিম মিম মিম। এর পরেরটা নুন। অনেকটা হাড়ির মতো দেখতে, মাঝে একটা নোক্তা আছে, হাড়ির মতো দেখতে মাঝে একটা নোক্তা আছে, তার নাম নুন। নুন। জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে নুন। নুন। লাম এবং নুন একই জায়গা থেকে উচ্চারণ হবে, নুন। নুন। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়াও। এই ওয়াওটা কোথা থেকে উচ্চারণ হবে? ওয়াওটা আমাদের 2 ঠোঁট থেকে, এই উপর আর নিচের ঠোঁট থেকে। ওয়াও। ওয়াও। গোল করে ঠোঁট 2টা গোল করে আওয়াজটা একটু নরম সরে আসবে, ওয়াও। ওয়াও। এরপরে আমরা যে এই একটা অক্ষর দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে হা। হা। এটা মূলত উচ্চারণ হবে আমাদের কণ্ঠনালীর শুরু, অর্থাৎ গলার এইখান থেকে। এইটা এবং এই হামজা 2টা একই জায়গা থেকে উচ্চারণ হবে। এই হা এবং হামজা কি হবে? 2টা একই জায়গা থেকে উচ্চারণ হবে। কেমন ভাবে? হামজা হা। আওয়াজটা বড় ভাবে আসবে, হামজা হা। হামজা হা। এরকম ভাবে। তাহলে এই 2টা অক্ষর আমরা শিখলাম। আর এই হাটা লেখার শুরুতে আসলে একরকম হবে, লেখার মাঝে আসলে একরকম হবে, লেখার শেষে আসলে একরকম হবে, যেটা আমি ক্লাসের মধ্যে দেখাইছি। এরপর হচ্ছে ইয়া। ইয়াটা হচ্ছে আমাদের এই 2 দাঁতের পাটি একসাথে লেগে থাকবে, লেগে আপনার শেষ অবস্থায় এসে কি ছেড়ে দেবে, ইয়া। 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 আর এই অবস্থায় 3টা অক্ষর উচ্চারণ হয়, জিম, শিন, ইয়া। শিনের উপরে 3 নোক্তা, জিম, শিন, ইয়া। এরপরে আমাদের জিহ্বার আগা 2 দাঁতে, উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লেগে উচ্চারিত হয় 3টা অক্ষর, সেটা হচ্ছে ত, ত, দাল, দাল, তা। ত, দাল, তা। এরপরে আমাদের জিহ্বার আগা, জিহ্বার আগা সামনে 2 দাঁতের আগার সাথে লেগে উচ্চারিত হয় 3টা অক্ষর, সেটা হচ্ছে সদ, সরি, সেটা হচ্ছে সা, জাল, জ। সা, জাল, জ। সা, জাল, জ। আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আমরা নেক্সট ক্লাসে আমাদের হরফের ব্যবহার, এখান থেকে আমরা হরফের ব্যবহার করব, এক জবর, এক জের এবং এক জের কেমনে আসে এবং কিভাবে উচ্চারণ হবে, এগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। এখন আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সবাই একে অপরের জন্য দোয়া করব এবং রমজানটাকে সুন্দর, মহিমান্বিত করে সহজে মানুষের সাথে তর্কে না জড়ায় সুন্দরভাবে পালন করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।